এটা আমি যতই হাইড করার চেষ্টা করি কখনো হাইড থাকবে না, আমি 4টা বিয়ে করবো। তো তাকে এরকম করে বলছি যে আপনি 4টা বিয়ে করবেন না, 4টা বিয়ে করলে তো একটা চাকর লাগবে, তো চাকর হিসেবে আমার রেখা দিয়ান। আমি ডিসাইড করি যে আমি গলায় বা স্লিপিং, এটা কোনোভাবে সে জেনে নেয়। আমি ফেসবুক লাইভে আসছি। Are you crazy? You are. ফেসবুক লাইভে আসছিলেন আপনি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা অনেক ভালো আছেন আশা করছি। অনেক অনেক শুভকামনা, আল্লাহ সবার মঙ্গল করুক সেই প্রত্যাশা জানিয়ে শুরু করব লাইফের একটা এপিসোড। নামটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম সাম্মাদ রাফিয়া সুলতানা। বয়স কত? 20। আমি আপনাকে নিরুৎসাহিত করছিলাম, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ার এনভায়রনমেন্টটা হচ্ছে মানুষ অনেক বেশি জাজমেন্টাল। মানুষ গল্পের ভিতরে ঢোকে না, মানুষ আসলে জানতে চায় না বিহাইন্ড দ্য স্টোরি কি, কিন্তু মানুষ খুব মন্তব্য করতে পছন্দ করে এবং সেই মন্তব্যগুলো বেশিরভাগ সময় খুব কটু মন্তব্য হয়। আপনি জেনে শুনে এসেছেন? আমি সব জানি, আমি অনেক কিছু ভেবে আসছি। সো ইউ আর মেন্টালি রেডি টু গো। শুরু করেন রাফিয়া। আম্মু বলতো যে আমি যখন ছোট ছিলাম, 5-6 বছর ছিলাম, তখন আমি খুব পড়তাম, যখনই সময় পাইতাম। আম্মু আমার এরকম করে বলতো, আমার মনে আছে এখনো, যে মা এত পড়ো না, পড়লে তো পরে সমস্যা হয়ে যাবে। তো আমি আম্মুকে বলতাম না আমি পড়বো। আমার আম্মু মূলত প্রাইমারি স্কুলের টিচার। শীতের সকালবেলা পিকনিক হইতেছে, তো আমি শাড়ি পরবো। তো আম্মুকে বলতেছি যে আম্মু আমি শাড়ি পরবো, আমাকে শাড়ি পরাই দেন। আমি ছোট, আমার স্পষ্ট মনে আছে, এখন আমার মনে আছে। তো আম্মু আমাকে শাড়ি পরাই দিল, তারপরে বলতেছে যে সোয়েটার পরো। তো আমি কান্নাকাটি করতেছি, না শাড়ি পরলে সুন্দর লাগতেছে, আমি সোয়েটার কেন পরবো, সোয়েটার পরলে সুন্দর নষ্ট হয়ে যাবে। তো আম্মু আমাকে অনেক জেদ করতেছে। তো আমি রাগ করছি, আমার প্রচন্ড রাগ, আমি ছোটবেলা থেকে খুব জেদি। রাগ করে আমি বারান্দায় গ্রিলে এরকম করে ধরে কাঁদতেছি। তো আম্মু আমাকে ধরতে গেছে, আমি সাথে সাথে মাথা ঘুরে পড়ে যাই। হ্যাঁ, তো পড়ে যাওয়ার পর 5-6 মিনিট আমি সেন্সলেস হয়ে থাকি। এটা কোন ক্লাসে থাকা? ক্লাস না, আমি তখন প্লে নার্সারিতে কোথাও পড়ি না। মূলত আমার যখন বুদ্ধি বয়স হয়েছে, আমি তখন মনে রাখতে শুরু করি। তো আম্মু অনেক ভয় পায়, মাথায় অনেক পানি ঢালা হয়। কয় ভাই বোন আপনারা? এক ভাই। আপনি বড় না ছোট? আমি ছোট, আমার বড় ভাই আছে। এরকম কন্টিনিউয়াসলি 2-3 বার হয়। এটা কি রাগ করেই সেন্সলেস হয়ে যায়? হ্যাঁ, আমি যখন রাগ হইতাম বা মানে এত বেশি রাগ যে সেন্সলেস হয়ে যায়। শিশু বিশেষজ্ঞকে দেখাইলো, পুরো মাথা স্ক্যান করলো, কোনো অসুখ বা রোগ ধরা পড়ে নাই। তো ওষুধ দিল, কাজ হয় না। তো হয় না, গ্রামের মানুষ বলে যে কবিরাজ দেখাও, এই টাইপের কিছু। তো আমাকে অনেক ট্রাই করছে, রংপুর পীরের কাছে পর্যন্ত নিয়ে গেছে। শীতের রাতে আব্বু আমাকে জড়ায় ধরে ওই খড়ের গাদার মধ্যে আমার এরকম করে নিয়ে রাত থাকতো, 2-3 রাত থাকতো, মানে পীরের সঙ্গে দেখা করানোর জন্য। এত বেশি সিরিয়াল, এত বেশি হয় কি, মূলত ঘুমাইতেছি, ঘুমের মধ্যে আমি চিল্লাই উঠতাম, ভয় পাইতাম, আবুল তাবুল বলতাম। আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারতাম না, বেশি প্রেশার নিতে পারতাম না। আমি স্কুলেও রেগুলার যেতাম না, বাবা মা প্রেশার দিত না। যখনই প্রেশার দিত আমি রাগ হইতাম, আবার মাথা পড়ে যাইতাম, এরকম অবস্থা। আমি হাই স্কুলে উঠি, ক্লাস 6, 7, 8, 9। আমাকে অ্যান্ড্রয়েড ফোন কিনছে, তখন স্যামসাং J7 আসছিল বাজারে। আম্মু এটা কিনছিল, আমার মনে আছে 19,500 টাকা দিয়ে কিনছিল। আচ্ছা। ওই ফোন, আম্মু তো সারাদিন স্কুলে থাকতো, আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট, আমি কোন ক্লাসে থাকতে? ক্লাস 9 এ। আমার আশপাশ সব ফ্রেন্ডেরই ফোন আছে, মানে আপডেট হয়ে গেছে আর কি। আমার ফোন ছিল না, আমি আমার ফোন থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি। আমি তো বুঝতাম না, আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিত আমি অ্যাকসেপ্ট করে নিতাম। তো এক সময় দেখি যে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আমি অ্যাকসেপ্ট করছি, দেখি সাথে সাথে ইনবক্স যে আমি তোমাকে চিনি, তুমি আমাদের পাশের স্কুলে পড়ো, তুমি এই স্যারের কাছে প্রাইভেট পড়ো। আমার 3 বছরের সিনিয়র ছিল। এটাকে দেখে চিনেছেন? হ্যাঁ, চিনছি। মানে ফেসবুকে দেখে চিনে ফেলেছেন? হ্যাঁ, কারণ আমি দেখতাম আশেপাশে এরিয়াতে, আমি গার্লস স্কুলে পড়তাম, সে বয়েজ স্কুলে পড়তো। স্কুলটার মাঝখানে শুধু একটা রাস্তা ছিল পাশাপাশি। তো আমি হ্যাঁ, আমিও তোমাকে চিনি, আমি দেখছি। তোমাকে একদিন বলে যে তোমাকে আমার ভালো লাগছে। তো এরকম করে আমরা একটা রিলেশনশিপে যাই। রিলেশনশিপে কি ধাম করে চলে গেলেন? ধাম করে না, 3-4 মাস পর। 3-4 মাস কি কন্টিনিউয়াসলি কথা হচ্ছিল? এর আগে কারোর সঙ্গে কথা হওয়া, কোনো ছেলেকে ভালো লাগা, কারোর প্রতি ফ্যান্টাসি থাকা, ওগুলো কিছু ছিল না? সো ক্লাস 9 এ ফার্স্ট ওকেই ভালো লাগে, এবং সে আপনার প্রতিবেশী ছেলে। হ্যাঁ। ও কিসে পড়তো তখন? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, আপনি তখন ক্লাস 9 এ। ওকে। এই যে ফেসবুকে কথা হচ্ছে, এর আগে কি আপনাদের কথা হয়েছে কখনো? কোথাও কোনো রাস্তাঘাটে কোথাও? না, ফেসবুকে। কখনো কোনো প্র্যাকটিক্যাল কথা হয় না? প্র্যাকটিক্যাল কথা বাট আমি দেখছি, অনেকবার দেখছি, কারণ আমি সেম স্যারের কাছে প্রাইভেট পড়তাম। 8 মাস পর হুট করে আম্মু একদিন আমার কথা বলা শুনে রাতের বেলা। আমার ধরছে ওই দিন, বকা দিতে দিতে অবস্থা খারাপ। তো আমি পরে আমার যেমনি হোক তারে কল দেই। কল দেওয়ার পর আমি বলতেছি যে তোমার সাথে হয়তো আমার কথা কন্টিনিউ হবে না, আম্মু জানছে। ও বলতেছে আমি তোমার আম্মুর সাথে দেখা করবো।
হ্যাঁ, দেখা করবা মানে কথা নাই বাতা নাই হুটার দেখা করবা। তো আমার আম্মুর কলিগ ছিল তার রিলেটিভস, ওকে, এটা আমিও আগে থেকে জানতাম, সেও আগে থেকে জানতো। তো পরের দিন সে আমার আম্মু স্কুলে চলে গেল সোজা। হ্যাঁ, সোজা আমার আম্মু স্কুলে চলে গেল, বিয়ের আম্মুকে বিয়ে করতে হয়েছে যে আমি হচ্ছে আক্ত করে রাখতে চাই, আমি আপনার মেয়েকে ভালোবাসি বা এই টাইপের কিছু। আম্মু তাকে বুঝাই শোনাই, বলছে যে তুমি বাসায় যাও, তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো। তো সে বাসায় গেছে, বাসায় যাওয়ার পর তার আব্বু আম্মুর সাথে কথা বলছে যে আমি এরকম একটা মেয়েকে পছন্দ করি, বাসায় জানাজানি হওয়ার পর এরকম হয়েছে। তো তার একটা কাজিন ছিল, মেয়ে কাজিন, এরকম আপনার রিলেশন করার ইয়েতে সুইসাইড করছে অনেক বছর আগে, 3-4 বছর আগে। তখন 3-4 বছর আগে, 2016 সালে 3-4 বছর আগে। তো আব্বু আম্মুর মধ্যে ঘটনাটা 2016 সালে। হ্যাঁ, তার 3-4 বছর আগে তার ফ্যামিলিতে এরকম একটা সুইসাইডের ঘটনা আছে। তো আব্বু আম্মুর মধ্যে জিনিসটা ভয় কাজ করে যে আমার ছেলে হচ্ছে আপনার অনেক ভালো স্টুডেন্ট, বুয়েটে পড়ার মতো স্টুডেন্ট ছিল সে। হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস, খুব ভালো, খুব। ওকে, ওর হাতের লেখা দেখলে মানে খুবই ভালো। দেন যদি রাজি না হয়, এরকম বলতেছিল যে রাজি না হলে যে কোনো কিছু করে নিতে পারে। তো তার আব্বু আম্মু আমার আব্বু আম্মুর সাথে কথা বললো, বাট ছেলেটা ছিল অসাধারণ সব দিক থেকে। অসাধারণ বলতে স্টুডেন্ট ভালো, ক্যারেক্টার ভালো। আব্বু আম্মুকে অনেক বোঝানো হয়েছে, তার রিলেটিভস যেটা ছিল সে বোঝানো হয়েছে যে ছেলে ভালো, ছেলে ব্রাইট ফিউচার। আমি জানি না 7 দিনের মধ্যে কি এমন হয়ে গেল, আমাদের ছোট করে একটা কাবিন হয়ে গেল সিরিয়াসলি মাথায়। আমিও এখন আমি সেন্সে কাজ করে না আমার আব্বু আম্মুকে কি বোঝানো হয়েছে, তার আব্বু আম্মু কি কথা বলছে, আমার আব্বু আম্মু কি বলছে। কিন্তু আপনার আব্বু আম্মু আপনাকে কি অ্যাপ্রোচ করছে সেটা আমাকে আমার কাছ থেকে শুধু বলছে যে তুমি কি ছেলেটাকে পছন্দ করো? আমি অবভিয়াসলি পছন্দ করতাম। সে যখন বাসায় বলছে যে বিয়ে না করলে আমি এটা করবো ওটা করবো, আমার মাথার মধ্যে এটা থট ছিল যে আমার জন্য যদি ছেলেটা সুইসাইড করে নেয় তাহলে আমার কিন্তু সারা জীবন একটা বোঝা হচ্ছে নিয়ে চলা লাগবে। টিনেজ বয়স, এটা নিয়ে আমি কোনো জাজমেন্টে যেতে চাচ্ছি না। ক্লাস 9 এ অনেক কিছুই সম্ভব, বিকজ ওই জাজমেন্টাল স্টেজটা থাকে না বয়সে জায়গা। কিন্তু বাপ মায়ের ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে ছেলেটার সম্পর্কে বলছেন, আপনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনার মতো করেই বলি, সেটা হচ্ছে ছেলেটা কেবল ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে, তখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছে। সো তাকে কেন এত মেরিটোরিয়াস বলা হচ্ছে? তার এসএসসি রেজাল্ট কি ছিল? গোল্ডেন। সে হচ্ছে আপনার পুরো মধ্যে র‍্যাঙ্ক করছিল। র‍্যাঙ্ক বলতে ওই জেলার মধ্যে কি? হ্যাঁ, জেলা। কারো আইডেন্টিটি ফ্ল্যাশ হোক আমি এটা চাচ্ছি না, সেভাবে গল্পটা আমি এখানে উপস্থাপন করছি। এইরকম একটা মেরিটোরিয়াস একটা ছেলে, যারা এত সুন্দর একটা ফিউচার আছে, তার তো নিজের একটা রিয়েলাইজেশন থাকা উচিত বা থাকা প্রয়োজন যে সে আলটিমেটলি এখন এরকম কোনো কিছুর মধ্যে জড়িয়ে যাওয়া মানে হচ্ছে তার এডুকেশন ক্যারিয়ার হ্যাম্পার হতে পারে। এটা বোঝানোর মতো কোনো লোকজন ছিল না সেই সময়টাতে? মানে আপনার জায়গা থেকে আপনি কিছু জানেন কিনা জিজ্ঞেস করছি। আসলে কিছু জানি না, কোথা থেকে কি হইলো 7 দিন 8 দিনের মাথায় আমি নিজেও জানি না। আপনার ফ্যামিলিতে আর্লি ম্যারেজ ব্যাপারটা আছে? না, আমি ফার্স্ট। আপনার ভাই তখন বয়স, আপনার বয়সে গ্যাপ? আমার ভাই এগুলো বিষয়ে কিচ্ছু জানতো না। কি বলেন? কিচ্ছু না, আমি সেটা পরে আসতেছি, কিচ্ছু জানতো না। আর মেয়ের আক্ত হচ্ছে ভাই জানবে না, তার তো ফ্যামিলিতে এটা নিয়ে কোশ্চেন উঠতে পারে। হ্যাঁ, ভাইয়াকে কেন গোপন করা হয়েছে বিষয়টা? এটা হচ্ছে জানি না কেন গোপন করা হয়েছিল, আব্বু আম্মুর ডিসিশন ছিল এটা। ইউ নো দ্যাট, বাট আপনি বলতে চাচ্ছেন না, আপনি বলতে পারেন। আমি আসলেই জানি না, আপনি আজ পর্যন্ত জানেন না? এখন পর্যন্ত জানি না যে কেন গোপন করা হয়েছে ভাইয়ের কাছ থেকে। এটা কিন্তু একটা বড় মিস্ট্রি হয়ে যাচ্ছে, এবং মিস্ট্রি জায়গা থেকে অনেক ধরনের কোশ্চেন রেজ হবে বিষয়টা। তো ফ্যাক্ট হচ্ছে এটাই যে আপনার ভাইয়ের বয়স কত ছিল ওই সময়টাতে? ভাইয়া তখন কি করছে ওই সময়টা? তুমি অনার্স সেকেন্ড ইয়ার। ডেফিনেটলি ইটস আ বিগ কোশ্চেন। মানে আপনার ফ্যামিলি যদি এটা গোপন করে থাকে আপনার ভাইয়ের কাছ থেকে, তার মানে এটা আপনার ফ্যামিলি কেন করবে? এটা ইললজিক্যাল হয়ে গেল বিষয়টা। আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। বা আপনি কি এমন কোনো কিছু করেছিলেন ফ্যামিলিতে, বা ও কি এমন কোনো কিছু করেছিল যেটা আলটিমেটলি সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিল? না, এরকম কিছু ছিল না। আর ইউ শিওর? সবাই দেখতেছে, আমি জানি এরকম কিছু ছিল। তারপর ছোট করে তার ফ্যামিলি, তার ভাইয়া তখন কোথায়? ভাই ঢাকায়। তার বাবা মা, আমার বাবা মা কাজী অফিসে যে ছোট একটা কাবিন করে কাগজ, ওখানে আমি সাইন করি, সেও সাইন করে। এই কি আপনার ছেলের সাথে প্রথম দেখা ফিজিক্যালি নাকি তার আগে দেখা হয়েছে? তার আগে দেখা হয়েছে, বেশ কয়েকবার দেখা হয়েছে। আমি একটা কোচিং সেন্টার কোচিং করতাম, কোচিং এ যখন ব্রেক দিত তখন কোচিং সেন্টারের পিছনে দেখা করতাম, ওখানে আসতো, গল্প করতাম 2-1 মিনিট বা 5 মিনিট বা 7 মিনিটের জন্য কথা বলতাম, তারপর আবার কোচিং ব্যাক করতাম। আপনাদের মধ্যে কি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যেটাতে আসলে বিয়েটা বা আক্ত করাটা আসলে খুব জরুরি ছিল? সে পাগল ছিল। প্রেমে পড়লে সবাই পাগল হয়, সেটা অন্য বিষয়। আমি আসলে আপনাকে কোশ্চেন করতে পারবো না এই বিষয়টা নিয়ে, যে এমন কোন ব্যাপারে আপনারা মুভমেন্টে চলে গেছেন বা এমন লেভেলে চলে গেছেন যেটা আসলে এরকম কিছু ছিল না। ওকে, তো ছোট মানুষ, সেগুলো বুঝতামই না। তো তারপর সে কোথাও চান্স পায় না। পাগল ছিল কেন বলছেন? আমি জানি না, সে আমার প্রতি আমারে না পাইলে মরে যাবে এরকম টাইপের ছিল। তো প্রেমে পড়লে সবাই বলে এরকম।
হ্যাঁ তোমাকে ছাড়া আমার জীবন বৃথা, তোমাকে ছাড়া আমি সকাল বিকাল 2 বার করে মারা যাবো, এরকম কথাও অনেকেই বলে, সেটা সমস্যা নাই। এইরকমই প্রবলেম ছিল। তো তারপরে সে এইচএসসি এক্সাম দেয়, এক্সাম রেজাল্ট খারাপ। আক্তের পরে কি হলো একটু বলেন না? আক্তের পরে তো আপনারা তো বিবাহিত। না, আমরা সেপারেশনে থাকতাম। এটা ডিসিশন ছিল যে সে পড়াশোনা করে এস্টাবলিশড হবে, আচ্ছা, আমি পড়াশোনা করব। তারা যখন একটা বয়সে যাবে তখন বড় একটা অনুষ্ঠান করে উঠাই দেওয়া হবে। এটা শুধু শুধু দুই ফ্যামিলির মধ্যে গোপন ছিল। আমি আমার বাসায় থাকতাম, সে তার বাসায় থাকতো, আমরা মাঝে মধ্যে দেখা করতাম, রেস্টুরেন্টে ঘুরতে যাইতাম, এতটুকু অব্দি। ওকে। তার রেজাল্ট খারাপ হলে গ্রেড আসে, খুবই খারাপ। মানে ওইরকম ছেলের থেকে এটা আশা করা যায় না। এই খারাপ হওয়ার পেছনে কে, মানে কারণটা কি? দুজনেই দায়ী। আমরা সবসময় ঝগড়া করতাম, কম বয়স না, ঝগড়া করতাম, ইফেক্ট করতো। সে পড়াশোনা করতো না, কান্নাকাটি করতো ঝগড়া করার পর। আমি ব্লক মারতাম, ফোনে কথা বলতাম না। আমি তাকে বাজে কথাই বকাও দিতাম। এখন মনে হচ্ছে না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। ওর বয়সী, ওই সময় বয়সী যারা টিনেজার তাদের জন্য না, সেই সব বাবা মায়ের জন্যও যারা এরকম ডিসিশন নেন বা নিতে বাধ্য হন। তো বাসা থেকে তো একটা আমার উপরে তো আসবে না যে তোমার জন্য হচ্ছে আমার লিটারালি। তার বাবা বলে যে ওর মেয়ের সাথে হচ্ছে কাবিন করার পর আমার ছেলেটা লাইফ শেষ, আমার মুখের উপর বলা হয়েছিল। আমিও তখন এসএসসি দেই, হ্যাঁ, একটা সাবজেক্ট আমার ফেল আসে। কত সালের এসএসসি? 19 সালে। কি নিয়ে ঝগড়া হতো আপনাদের মধ্যে? কোনো ছেলেরা কেন তাহলে? আমার কোনো ফ্রেন্ড থাকতে পারবে না, ইভেন মেয়ে ফ্রেন্ডও না। আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম আমি মেনশন করি। ও অনেক ভালো একটা মেয়ে ছিল, আমাকে বাইরে যাইতে দিত না। ওই ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আমার বাসায় আসতো, তাও আসা যাবে না। প্রথম তো এগুলো অনেক ভালো লাগে প্রেমে পড়লে। হ্যাঁ, এগুলো অনেক ভালো লাগে। তারপরে তো এগুলোই অসহনীয় হয়ে যায়। এগুলো অসহনীয় হয়েছে। আপনি কি অত্যাচার করতেন ওর উপরে? বকা দিতাম, জোরে কথা বলতাম, চিল্লাইতাম। অনেক সময় আসতাম, মুখে যা আসছে আমি ওটা হচ্ছে বলতাম। এটা কি শুধু ফোনে করতেন না বাইরেও? ফোনে, শুধু ফোনে। কিন্তু সে চুপচাপ সহ্য করে নিত। আমার উপর কিছু প্রেশারাইজ করা হয়, এটা আমি নিতে পারতাম না। আচ্ছা, আমি ছোটবেলা থেকে কিন্তু ওর এই প্রবলেমটা আছে, যেটা আপনারা শুনেছেন। হ্যাঁ, বাট এমনও হইতো যে আমি গোসলে গেছি, সে আমার ফোন দিছে, আমি ফোন রিসিভ করতে পারি নাই। আমি গোসল থেকে এসে তার ওই ছিল কার সাথে ছিল? না, আমি গোসল থেকে এসে কল ব্যাক করছি যে আমি গোসলে গেছিলাম, হচ্ছে আমি ফোন রিসিভ করতে পারি না। সে বলতো তুমি আমার পারমিশন ছাড়া গোসলে কেন গেছো? সেটাই তো, আপনি কেন গোসল করবেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে স্টেজে প্রেম করে এসেছেন সেটা তো আমাদের জীবনে কম বেশি গেছে লাইফে। হ্যাঁ, এইরকম বোকামো মানুষের জীবনে আসে। এটা আমরা এই স্টেজে এসে বলি বোকামো, কিন্তু ওই স্টেজে মনে হয় অসাধারণ জিনিস। কিন্তু আমাকে একটু বলেন যে এই লিবার্টিটা সে কেন দিতে চাইতো না আপনাকে? সন্দেহ করতো? হ্যাঁ, সন্দেহ করতো। এটা একটা বিশাল সমস্যা। যে কোনো সন্দেহ জিনিসটা অনেক খারাপ। আপনি সন্দেহ করতেন না ওকে? না, আমার তার প্রতি আপনার কোনো ফল্টই নাই ওর ক্ষেত্রে? আজকে যেহেতু বলতে আসছেন ফল্টগুলো, আপনার ফল্টগুলো বলেন। আমার ফল্টগুলো ছিল যে আমি একটু ঘুরতে পছন্দ করতাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পছন্দ করতাম, সে সেগুলো পছন্দ করতো। ওর কি নিজের কোনো ফ্রেন্ড সার্কেল ছিল? না। হ্যাঁ, ও মনে করে আমি যেরকম আমার সামনে মানুষটা ওইরকমই হবে। হ্যাঁ, অনেক অসম্ভব মেরিটোরিয়াস মানুষদের কিছু কিছু প্রবলেম থাকে। ও হয়তো লোনলি থাকতো ওই সময়টাতে, হয়তো আপনাকে মিস করতেছে, আপনাকে চাচ্ছে, হয়তো আপনি ফ্রেন্ডের সাথে ওই সময়টা টাইম পাস করতেছেন। স্লিপিং পিল খাইছে 10টা। এটা আপনার ফেল করার পরের ঘটনা, আগের ঘটনা? পরের। আপনি এসএসসি তে ফেল করলেন, বল কথা হচ্ছে এটা এই ঘটনা। আমি বাসায় বসে, আচ্ছা, তো আমি যেভাবে জানতে পারছি, আমি আম্মু শুধু বলছি যে আমার সাথে চলেন। আমি স্কুল থেকে ব্যাক করছে, আমার সাথে চলেন। আমি দৌড় দিছি তার বাসায়। আমি তার আম্মুকে বলতেছি যে নাম মেনশন করলাম না, ওই বলতেছে রুমে ঘুমাইতেছে। রুমে ধাক্কা দিলাম, রুম খুলতেছে না। তো বলতেছে কি হয়েছে মা, কি হয়েছে? বলতেছে আপনার ছেলে ঘুমের ওষুধ খাইছে। তার বাবা জোরে ধাক্কা দেওয়ার কারণে খুলে গেছে। সে বেডের উপর অচেতন অবস্থায়। মানে সে আসলে আপনার কথা অনুযায়ী স্টেপ নিয়ে? হ্যাঁ, বেডের নিচে দেখি 2টা ওষুধের পাতা এবং অনেক কোম্পানির অনেক ভালো একটা ওষুধ। একটা পিল খাইলেই আপনার ভালো মতো ঘুম হয় যায়। সে 20টা খাইছে। মানে এটাকে আপনি খেয়েছেন কখনো? আমি খাই নাই। তাহলে আপনি বুঝলেন কি করে যে একটা খেলে? আব্বু বলে। আচ্ছা, ওকে। হসপিটালে বলা হয়েছে ছোট একটা ওয়াশ করা হবে, তো তার বাবা ওয়াশ করতে দিবে না। বলতেছে যেমনি হোক ওয়াশ করা ছাড়া কি করা যায় করেন। সারা রাত ছিলাম সেখানে। তারপর এটা ফ্যামিলি পর্যায়ে চলে আসে। ডেফিনেটলি, হ্যাঁ, আশাই উচিত। ফ্যামিলি পর্যায়ে চলে আসার পর ওর আম্মু হাউস ওয়াইফ ছিল। এটা চাইতো যে মাঝে মধ্যে আমার আম্মু তাদের বাসায় যাবে, গল্প করবে, সারাদিন থাকবে, আত্মীয়তা। বাট আমার ফ্যামিলি, আমার আম্মু সারাদিন জব করে আসে, আমি তার উপর অসুস্থ। কিন্তু এই ব্যাপারটা তো খুবই ন্যাচারাল না? এটা কিন্তু চাওয়াটা খুব ন্যাচারাল। হ্যাঁ, আপনি চাইতেন ওনার কাছে? আপনার তো হাজবেন্ড। না, আমি চাইতাম। আমাদের এটা ছিল না, কন্ডিশনে ছিল না। সো ডেফিনেটলি এটা তো মানাটা একটা হাজবেন্ডের জায়গা থেকে। একটা তো হচ্ছে সে লোনলি একটা পারসন, তার লাইফটা অন্যরকম। আমি আপনাকে দোষ দিচ্ছি না, এখানে কিন্তু আমি পুরো সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। 8 মাসের টিনেজ বয়সের সম্পর্ক আপনার, এক অর্থ ওরও টিনেজ বয়সের সম্পর্ক, এবং বিয়ে করার পর একটা ছেলে তার ওয়াইফ হিসেবে
অটোমেটিক্যালি রাইট চলে আসে। এটা কন্ডিশন, যদিও এটা এত কন্ডিশন, এইসব কন্ডিশন দিয়ে বিয়ে হয় না, প্রথম কথা হচ্ছে এটা। তারপরেও করলেন এবং সে নিশ্চয়ই চাইতো আপনাকে যে তুমি আমার সঙ্গে পার্সোনাল টাইম পাস করো। যখন ফ্যামিলি পর্যায়ে যায়, মাঝে মধ্যে যখন সে থেকে বলবে, তখন আমি তার বাসায় যে 2-1 দিন থাকবো, সে আমার বাসায় এসে 2-1 দিন থাকবে। এরকম হয়েছে 2-3 দিন গেছি, যার পর আমাদের ঝগড়াটা জোরালো ভাবে লাগছে। এবার একটা ছেলেকে নিয়ে লাগছে। আপনাকে নিয়ে? হ্যাঁ, পাশের গ্রামে একটা ছেলে ছিল। ওই ছেলে আমার নামে অনেক কথা বলতো যে হ্যাঁ এই মেয়ের সাথে আমি প্রেম করি, বিয়ে করার পরও প্রেম কর, আমার সাথে কথা বলে। যখন তারে বলা হয় প্রমাণ দেখা, সে প্রমাণ দেখায় না। তো ও হচ্ছে ওর ফ্রেন্ডের মাধ্যমে শুনছে যে তোর বউ হচ্ছে এই ছেলের সাথে কথা বলে, এই ছেলেগুলা বলে বেড়ায়। তো ওইটা নিয়ে লাগছে। তার এগুলা প্যারা জিনিসটা আমি নিতে পারতাম না। আস্তে আস্তে ওর এগুলো ব্যবহারে তার উপর থেকে আমার মন উঠে গেছিল। তারা প্রস্তাব দেয় আমার আব্বু আম্মুকে যে সে অলরেডি অনার্স 2nd ইয়ারে পড়ে, আমি তখন এসএসসি আবার দিব। প্রস্তাব করে আমার আব্বু আম্মুকে যে এগুলা ঝগড়া ততক্ষণ অব্দি না থামবে যতক্ষণ অব্দি তারা এক জায়গায় হবে। মানে বিষয়টা হচ্ছে ওদেরকে দুজনকে একসাথে রাখো, ঝগড়া শেষ হয়ে যাবে। ছোট একটা অনুষ্ঠান করে তাদেরকে উঠাই না হোক, কিন্তু কন্ডিশন হইতেছে একটা, আমরা আমাদের ছেলের বউকে হচ্ছে পড়াশোনা করাবো না। এটা ওনারাই বলেছে? হ্যাঁ, আমাদের ছেলে বউকে দিয়ে আমরা তো জব করাবো না যে তার পড়াশোনা করা লাগবে। ছেলে মেয়েকে এবিসিডি পড়াতে পারবে এনাফ। এটা আমার গায়ে, আমার আব্বু আম্মুর গায়ে অনেক লাগে। দুজনেই টিচার, কেন পড়াশোনা করাবে না? তারপরে হইতেছিল না তার সাথে, আমার মনোমালিন্য সবসময় লেগেই থাকতো। 6 মাস কন্টিনিউ তার সাথে আমার কোনো কন্টাক্ট ছিল না। ডিসিশন নেওয়া হইলো যে আমাদের সেপারেশন হবে, ফ্যামিলিগতভাবে মিউচুয়াল ডিসিশন। বাট সে চাইতো না। তারপরে আমাদের সেপারেশন হয়। সেপারেশন বলতে কি আপনাদের ডিভোর্স হয়? ডিভোর্স কয় বছর পরে হয় এটা, কাবিন হওয়ার? 3 বছর। আপনি যে 3 বছরের গল্পটা বললেন, এর মধ্যে কোনো বিউটিফুল মোমেন্টস ছিল আপনাদের? হ্যাঁ, অনেক মোমেন্ট ছিল। একসাথে ঘুরতে বের হইতাম, টাইম স্পেন্ড করতাম, রেস্টুরেন্টে খাইতে যেতাম, এগুলো ছিল, অনেক স্মৃতি ছিল। যখন আপনি সাইনটা করলেন তখন আপনার ফিলটা কি হচ্ছিল? সত্যি বলতে আমার মনে হচ্ছিল যে এটা লাইফে একটা বড় ইফেক্ট পড়বে, বাট আমি যে ডিসিশনটা নিতেছি আমি রাইট ডিসিশন নিতেছি। আপনাকে কেউ ইনফ্লুয়েন্স করেছে ওই সময়টা? ভাইয়া তো ততদিনে জেনে গেছে। হ্যাঁ। তারপরে কি বলেছিল ওনার জানার পরে? আমার সাথে কথা বলতো না। আব্বু আম্মুর সাথে কথা বলা রাখতো, দ্যাটস ওয়াই কথা বলতো, আমার সাথে কথা বলতো না। যদি কোনো দরকারে বাসায় আসতো, সামনে পড়তো, কোনো দরকারে যে রাফি, আমার রাফি বলে ডাকে, চান বা ভাত খাবো আম্মুকে বল, এতটুকু অব্দি, কথা বলতো না। ডিভোর্স হওয়ার পর, তারপর করোনা আসে যখন, প্যান্ডেমিক সিচুয়েশন, তখন ঢাকা ভার্সিটির একটা ভাইয়া অনেক ভালো টিচার, ওনার ইংলিশ কোর্সে ভর্তি হয়। হওয়ার পরে ওই ইংলিশ কোর্সে অন্য একটা ছেলে পড়তো, আমরা অ্যাড হওয়ার পর আমাদের কথা হইতো পড়াশোনার বিষয়ে। এটা 2021 সালের জুনের দিকে। তো ছেলেটাকে দেখে আমার ভালো লাগছে। ততদিনে কিন্তু আমি হচ্ছে ওই জিনিসটা থেকে বের হইতে পারছি, বাট ইফেক্ট করে আমার উপর। আমি বলতাম না কখনো। আমি মানে একটা হয় না যে মেয়েরা কেন আগে বলবে, ছেলেরা আগে বলবে। সে আমার থেকে 10 মাসের ছোট, মেনশন করি, সে নিজেও জানতো সেটা। কোচিং এ একসাথে পড়তে না, আমি তখন থাকতাম সে ঢাকায়। আচ্ছা, আমাদের অনলাইনে পরিচয়। ভাইয়ার মেসেঞ্জার গ্রুপে ভাই আপনাদেরকে পড়াইতো? হ্যাঁ, অনলাইনে পড়াইতো। ওই ছেলেও কি আপনারই ব্যাচমেট ছিল? হ্যাঁ, ব্যাচমেট। ফেসবুক গ্রুপ, তারপরে ফেসবুক গ্রুপ থেকে হয় না ফ্রেন্ড লিস্টেও চলে আসে অনেকে, সে আমাকে অ্যাড পাঠায়। কথা হইতে হইতে এমন কথা বলতো যে আমার মনে হতো এই ছেলেটা মনে হয় আমার পছন্দ করে। আমি একদিন ডিরেক্ট আস্ক করি যে তুমি কি আমাকে পছন্দ করো? সে বলে হ্যাঁ। আমারও তাকে ভালো লাগতো। 2-3 দিন টাইম নিছি, তারপরে বলছি যে আমার লাইফের যেটা আছে আমি পুরোটাই বলছি, যে তারপরে তুমি স্টেপ কি নিবা সেটা তোমার ডিসিশন। কারণ এটা আমি যতই হাইড করার চেষ্টা করি কখনো হাইড থাকবে না। তো সে বললো যে আচ্ছা আমরা ফ্রেন্ড হয়ে থাকি, তুমি আমাকে একটা কথা দাও যে তুমি কখনো রিলেশনশিপে যাবে না, আমিও কখনো রিলেশনশিপে যাব না, আমরা ফ্রেন্ড হয়ে থাকবো, ফিউচারে কি হবে সেটা দেখা যাবে। ওকে, ফাইন। এটা জুন মাস। সো কত সালে? জুন মাস 2021 সালে। সো প্রথমে এসে আপনাকে প্রপোজ করেছে প্রেমের প্রস্তাব, পরে যখন জেনেছে তখন বলছে ফ্রেন্ড হয়ে থাকি। ওকে, জানি না ছেলেটার প্রতি আমি দিন দিন উইক হয়ে পড়ছি প্রচন্ড পরিমাণে। প্রচন্ড বলতে প্রচন্ড। তাকে তো সবসময় ভিডিও কলে দেখতাম, ছবিতে দেখতাম, আমার ইচ্ছা করলো আমি তাকে সরাসরি দেখবো। তার গ্রামের বাসা ভোলাতে। তাকে আমি বলি যে আমি তোমাকে দেখবো, তো বলে যে তো আমি তাকে দেখার জন্য ভোলাতে যাই। থেকে ভোলার ডিস্টেন্স 550 কিলো। আপনি ও জানতো যে আপনি ভোলাতে যাচ্ছেন? এটা কয়দিনের মধ্যে? 2.5 মাসের মধ্যে। 2.5 মাসের মধ্যে? জি। আমি আমার এই ঘটনা কি এটা প্রমাণ করে না যে আপনি বাই ন্যাচারালি অনেক বেশি ক্রেজি? হ্যাঁ, আমার রাগ অনেক, বাট এরকম কারোর প্রতি ক্রেজিনেস বা কারোর প্রতি এত, সেটা ঠিক আছে, হয়তো এরকম কোনো সাবজেক্ট পাননি যেটা এক্সপ্লোর করার মতো, বাট আপনার ক্রেজিনেসটা এই লেভেলে যাইতে পারে সেটার মতো কিছু একটা ঘটেছে আপনার লাইফে এবং সেটা আপনি করেছেন। তো আপনি থাম করে চলে গেলেন নাকি বাসায় কাউকে জানিয়েছিলেন? না, বাসায় আম্মুকে বলছি যে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, আমি মিথ্যা কথা বলছি,
আমাকে মিথ্যা কথা বলি যে আমার হচ্ছে একটা ফ্রেন্ডের বিয়ে 2 দিন আমাকে সেখানে স্টে করা লাগবে। এদিকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ছিল তখন রাহিম, নামটা মেনশন করতেছি, আর আমার চাচাতো ভাইকে নিয়ে একটা প্রাইভেট কার ভাড়া করে রেন্টে করে নিয়ে আপনি শেয়ার করলেন কার সঙ্গে? আমার বেস্ট ফ্রেন্ড। সো ওকে আপনি শেয়ার করলেন যে আমি তোমাকে নিয়ে এখন ভোলাতে যাবো। আমার থেকে 2 বছরের সিনিয়র, বাট অনেক ভালো। তো যাই, আমার এখনো মনে আছে তারিখটা, 7ই আগস্ট বিকেল 5টায় রওনা দেই আমরা, যে আমরা সকাল 7:30টায় পৌঁছাই ভোলা 0 পয়েন্টে। সে জানে না যে আমি গেছি ওইখানে। আমি ফোন দিচ্ছি, আমি ভাবছি হয়তো ফোন পিক করবে না যেহেতু ঘুমাই, তো করছে পিক, সাথে সাথে করছে। তো আমি বলতেছি যে আমি ভোলা 0 পয়েন্টে, জায়গাটার নাম আমার সঠিক মনে নাই, একদম সদরে। তো সব কত ভালোবাসে মেয়েটা। 5 মিনিট পরে কল দিয়ে বলতেছে তুমি কি আসলেই ভোলাতে? তখন আমি দোকানের নাম বলি, জায়গার নাম বলি, তখন ক্লিয়ার হয়েছে যে আসছে। তুমি যে আসছো, আমি তো 1 ঘন্টার বেশি তোমাকে টাইম দিতে পারবো না। আমার এই কথাটা ফার্স্ট অনেক খারাপ লাগে যে আমি 15 ঘন্টা জার্নি করে আসছি, সে আমাকে 1 ঘন্টার বেশি টাইম দিতে পারবে না। আল্লাহ, কেন হইতেছে এমন আমার সাথে? প্রিয় দর্শক এবং শ্রোতা, এই সময়টাতে কিছুটা কালার ডিস্টরশন হতে পারে বা কালারে কিছুটা চেঞ্জ আসতে পারে, বিকজ আমাদের লাইটের সেটআপটা চেঞ্জ হয়েছে বারবার ইলেকট্রিসিটির লোডশেডিং এর কারণে। সো একটু চেঞ্জেস আসতে পারে, এটা একটু চোখে লাগতে পারে, এটা আপনারা কনসিডার করবেন। কিন্তু আপনার প্ল্যান কি ছিল? ওর সঙ্গে থেকে যাবো ওখানে? না, আমার প্ল্যান ছিল আমি দেখা করবো, অ্যাট লিস্ট 4-5 ঘন্টা ঘুরবো বা টাইম স্পেন্ড। টাইমের কথাটা ওই সময়টা বলাটাও উচিত না, কারণ 10-15 ঘন্টা জার্নি করে গেছে। তারপরে গাড়িতে বসলাম, গল্প করলাম। করোনার জন্য কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না, কোনো পার্ক খোলা ছিল না। তো আমরা সে আমাকে বললো যে তোমাকে একটা লেকের পাড়ে নিয়ে যাই, চলো। তো সবাই, আমার কাজিন, আমার ফ্রেন্ড, গাড়িতে বসলাম, গেলাম। আর ভোলা না একটু পরপর মসজিদ, অনেক সুন্দর সুন্দর মসজিদ। আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে, এত সুন্দর সুন্দর মসজিদ। আমি এটা বলছি যে আপনাদের হচ্ছে ভোলাতে অনেক সুন্দর সুন্দর মসজিদ, ঢাকার থেকে অনেক। আপনি বলতেন? হ্যাঁ, এটা চলে আসছে আমার রেসপেক্টের জায়গা থেকে। ড্রাইভার আঙ্কেল যে, সে বলতেছে যে 5টার ফেরিটা যদি আমরা মিস করি, আমাদের কালকে সকাল অবধি ওয়েট করা লাগবে। তো বলতেছে আমি তোমার সাথে ফেরিঘাট অবধি যাবো, অনেক ছবি উঠাই, ভিডিও করি। এখনকার করে না, টিকটক করছি কয়েকটা ভিডিও। টিকটক করতেন আপনি? এখনো করেন? না, তার জন্য ছেড়ে দিছি। এই ছেলেটার জন্য? হ্যাঁ, পছন্দ করতো না। তো তারপরে সে আমার সাথে থাকতে পারতেছে না, অনেক। আমি বললাম যে আপনি এখান থেকে বাসায় যান। হ্যাঁ, তো সে কোন এক ফ্রেন্ডকে ফোন করলো যে তুই আমার বাসায় একটু ম্যানেজ করিস, যদি ফোন দেয় আম্মু বলিস যে আমি তোর সাথে আছি। তো সে আমাকে বললো যে আমি তোমার সাথে বরিশাল পর্যন্ত যাব, মানে নদীটা পার হইলে বরিশাল জেলা। আমি খুশি হইলাম যে হ্যাঁ, অ্যাটলিস্ট যেটা বলছে যে 1 ঘন্টা থাকবে, তার থেকে বেশি সে তো কোম্পানি দিচ্ছে। হ্যাঁ, তার জন্য আমি গিফট নিয়ে গেছি, 2-3টা টি-শার্ট, একটা ঘড়ি। ওই ঘড়িটা আমি অনেক কষ্ট করে আমি ওই ঘড়িটা ম্যানেজ করছি। সে চকলেট খাইতে পছন্দ করতো, এগুলো নিয়ে গেছি। বলতেছে এগুলো আমি কিভাবে নিয়ে যাবো, আমি তো এগুলো নিয়ে বাসায় ঢুকতে পারবো না। আমি অনেক কোশ্চেন জিজ্ঞেস বলতে তো সমস্যা হয়। হ্যাঁ, সুন্দরভাবে বিদায় দিল আমাকে। আমি অনেক মজা নিয়ে আসছি যে তার সাথে অন্তত দেখা হয়েছে আমার। আমি ভোলা থেকে যাওয়ার 8 দিনের মাথায় সে ঢাকায় আসে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। ঢাকাতে পড়তো সে? হ্যাঁ, আমি ভাবলাম আমি আবার যাবো তার সাথে দেখা করতে ঢাকাতে। হ্যাঁ, কি মানে আমি জানি না তখন কি বলছি, যে কোনো একটা বই ম্যানেজ করছে আম্মুকে। আর আমারকে আম্মু কখনো না বলেন, বিকজ অফ ইনসিডেন্টের কারণে। ইনসিডেন্টের কারণে, প্লাস আমি অসুস্থ, যদি আমাকে একটা জিনিস নিয়ে না করে আমি রেগে যাই, যদি আবার মাথা ঘুরে পড়ে যায়, আবার অসুখটা আবার ব্যাক করে, এটার ভয়ে আব্বুকে বলা হয়েছে যে পিকনিকে যাচ্ছি। তো আমি আমার ওই ফ্রেন্ড আবার ওই কাজিনকে নিয়ে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে তাকে কল দেওয়া হয়। কল দেওয়া হওয়ার পর 10 নম্বর, মিরপুর 10-এ কল দেওয়া হয়েছে যে 10 নম্বরে আসে, আসো। সেও জানে না যে আমি আসছি। আমি আমার ফ্রেন্ডকে দিয়ে কল দেওয়াছি যে তুমি বলো তুমি আসছো ঢাকায় কাজে, তুমি ওর সাথে দেখা করবা। তো সে আসে, একসাথে খাওয়া দাওয়া করলাম, বসলাম, খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার পরে সে হোটেলে আসলো যে চলো তোমাদের হোটেল অব্দি পৌঁছাই দেই, তারপরে ওখানে কিছুক্ষণ গল্প করে আমি চলে আসবো। সে হোটেল অব্দি আসলো, আসার পরে সবাই মিলে গল্প করলাম, 8 ঘন্টা মতো গল্প করে তার বাসা থেকে ফোন আসলো, সে চলে গেল। তো আমি রাতে তাকে কল দিলাম যে কালকে সকাল থেকে বিকাল অব্দি আমাকে টাইম দেওয়া লাগবে আপনার। সে কোনোভাবেই রাজি না, সে অজুহাত দিচ্ছে যে সে কি তখন ঢাকাতে? হ্যাঁ, ঢাকাতে। ফ্যামিলি তো ভোলাতে, সে ঢাকাতে কি? না, সে তার ফুল ফ্যামিলি ঢাকাতে সেটেল। তাহলে ওই সময়টাতে সে ভোলাতে ছিল করোনার জন্য। তো সে অজুহাত দেয় যে খালামণি বাসা যাওয়া লাগবে, আম্মু বের হইতে দেবে না। আসলে এগুলো কিচ্ছু না, আমি তো বুঝি। আমি বাসায় ম্যানেজ করে ঢাকা অব্দি আসতে পারছি, তুমি আমার জন্য সকাল থেকে বিকেল অব্দি টাইম বের করতে পারবা না, তাও ঢাকাতে। মানে কি আপনাকে পছন্দ করতো না? পছন্দ করতো, বাট আমি জানি না কেন চাচ্ছিল না। এই তো আমার ইনসিডেন্ট আছে, এই জন্য আমার থেকে একটু দূরে দূরে থাকতো। ও ফাইন, ইনভলভটাও ওভাবে চাচ্ছিল না। ঠিক আছে, ধরি মাছ না ছুঁই পানি, এটাই। হ্যাঁ,
এক্স্যাক্টলি, সে প্রচন্ড চালাক। সে বলতেছে বিকালে বের হবো, বিকালে 1-1.5 ঘন্টা তোমার সাথে লাভ রোডের দিকে যাব, ওখানে কোথাও বসে গল্প করে। লাভ রোড কোথায় এটা? মিরপুর 2-এ। আমি বললাম না, সকালবেলা আমি সকাল থেকে বিকাল অব্দি আপনার সাথে থাকবো, কারণ আমি আসছি আপনার সাথে টাইম স্পেন্ড করার জন্য, আপনি আমাকে 2-3 ঘন্টা কেন দিবেন। তো সকালবেলা বের হয়েছে 10টার সময়, ঘুরছি ঢাকা শহর, যমুনা ফিউচার পার্কে, বসুন্ধরা সিটিতে পার্ক, রেস্টুরেন্ট। আমার সাথে যতক্ষণ ছিল আমি কখনো এটা ফিল করতাম না যে তার সাথে আমার ফ্রেন্ডশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আপনি এটা ফিল করতেন? আমি ফিল করতাম, সেও ফিল করতো। কিন্তু আপনাদের মধ্যে কোনো ওয়ার্ড দেওয়া হয়েছিল যে না, সে কমিটেড ছিল না আমার সাথে কোনোভাবে। সে তো ক্লিয়ার করেছিল বিষয়টা। ক্লিয়ার করেছিল, সেই জায়গাতে সে ট্রান্সপারেন্ট ছিল ডেফিনেটলি। ওই তো ধরি মাছ না ছুঁই পানি। আর আপনি না, কিন্তু আপনার উইকনেস তো আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন, এখানে আপনি দোষ দিবেন কিভাবে? আপনি যখন তাকে আপনার উইকনেসটা বুঝিয়ে দিচ্ছেন, সে কি ডেফিনেটলি আপনাকে বাধা দিয়েছিল যে না ঠিক আছে তুমি তোমার সীমানাটা মেইনটেইন করো, এর চেয়ে বেশি আগে না? আমারে বলতো যে হচ্ছে তোমার ক্রেজিনেসটা বেশি হয়ে যাচ্ছে, এটা একটু কন্ট্রোল করো, এটা সবসময় বলতো আমাকে। সে সব দিকে মেইনটেইন করে চলতো, বললাম না যে আপনাকে ছাড়তেও চাইতো না, আবার ধরতেও চাইতো না, বিয়েও করার ব্যাপার স্যাপার আসতোই না, বাট আপনি তার প্রতি উইক ছিলেন, সেটা আপনি মোটামুটি সবভাবে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, সবভাবেই। সে আমাকে সন্ধ্যার সময় হোটেলে নামায় দিয়ে বাসায় চলে গেল। তো আমি বললাম যে আমি আপনার সাথে কিছু অব্দি যাই। সে আমাকে বলে নাই যে তার বাসা মিরপুর, বলছে 10 এলাকায়। বাসা কোথায় আপনি বলে নাই আমাকে, কি করছে মিরপুর কেন বলে নাই বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো সে হচ্ছে আমাকে মিরপুর 2-এ শপিং সেন্টার আছে, ওই অব্দি হেঁটে নিয়ে গেল। হেঁটে নিয়ে বলতেছে আমার বাসা এইদিকে, তুমি হচ্ছে কিছু কেনাকাটা থাকলে শপিং এ করো, আমি বাসায় যাই। রাতে 10টার বাস করবো, ব্যাক করলাম। যখন গাড়িতে উঠি আমাকে বলে যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না, এটা ক্লিয়ার থাকো, তোমার সাথে আমার কিছু পসিবল না। বিয়ের কথাবার্তা হচ্ছিল আপনাদের মধ্যে? আপনি কি অফার করেছিলেন বা এরকম কোনো কিছু? না, সে নিজের থেকে বলে যদি তোমার সাথে আমার কোনো ফিউচার নাই, বিকজ অফ ইউ হ্যাভ এ ইনসিডেন্ট। এটা সে আপনি যখন গাড়িতে ওঠেন তখন বলে? হ্যাঁ, সে আগবাড়াই কেন বলতেছিল এই কথাগুলো? আমি জানি না, আপনি কি তার কাছ থেকে চাচ্ছিলেন বিষয়গুলো? না আমি কিছু না, এগুলো বিষয়ে কোনো কথা ছিল হয় নাই। যে অথবা আপনার অ্যাটিটিউড দেখে সে শঙ্কার মধ্যে ছিল? হ্যাঁ, শঙ্কার মধ্যে ছিল যে ভবিষ্যতে প্রবলেম হইতে পারে আমার জন্য, যে কারণে সে বারবার আপনাকে ক্লিয়ার করতেছিল। তো ওই দিন আমি এসি গাড়ি তো প্রচন্ড কান্না করতেছিলাম, ফুপাই কান্না করতেছিলাম। গাড়ির ম্যানেজার আসছে, এসে বলতেছে, আমার ফ্রেন্ড আমার পাশে বসেছিল, যে স্যার কিছু হয়েছে, প্রবলেম? তো আমার মুখ চেপে ধরছে, আমি কান্না করতেছিলাম কন্টিনিউয়াসলি। বলতেছে না, একটু ফ্যামিলি প্রবলেম, ওর মিথ্যা কথা বলতেছে, ওর আম্মু একটু অসুস্থ। আমি সারা রাস্তা কান্না করছি, 5 ঘন্টা 6 ঘন্টা ছিলাম, কান্না করছি। সকালবেলা আমি বাসায় গেছি, যে আমার নিজের চেহারা আয়না দেখে আমি নিজে ভয় পাইছি, চোখ এইরকম আলুর মতো হয়ে গেছিল। তারপর 2 দিন আমাকে সে ব্লক লিস্টে রাখে, ফেসবুকে ব্লক করে দেয়। কেন ব্লক করে দেয়? আপনি কি করতেছিলেন? ওগুলা বলে সে আমার সাথে রাগারাগি করে। ঠিক আছে, বিয়ে করতে পারবেন না, আমি আছি আপনার জন্য। বলতেছে তুমি থাকবা কেন, তুমি তোমার লাইফ গুছাবা, সে না থাকুক আমার লাইফে, বাট আমি কি করব সেটাতে হস্তক্ষেপ করতেছে। তো এগুলা নিয়ে সে রেগে গেছে, রেগে যাওয়ার পরে তো আমাকে ব্লক করছে। ফোন নাম্বার, বেসিক্যালি ছেলেটা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ফোন নাম্বার, ওর প্রেজেন্স দেখে ভয় পেয়ে গেছে। ও চলে আসতেছে ভোলাতে, আবার চলে আসতেছে ঢাকাতে, ফ্রেন্ডদের নিয়ে হোটেলে থেকে ওর সাথে মিট করতেছে। সো এক্সট্রিম ক্রেজিনেস, মানে ওর জন্য ইন্টারমিডিয়েটে পড়া, সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলে। হ্যাঁ, তো তারপর সে আমাকে 2 দিন ব্লক করে, 2 দিন পর ব্লক খুলে। তখন আগস্ট 12-13 তারিখের দিকে। কত সাল? 2021। ভালোই চলতেছিল, কথাবার্তা হচ্ছিল, সুন্দর কথাবার্তা হচ্ছিল। একটা রিলেশনশিপ যেভাবে বিল্ড হয় সব ঠিক আছে। আমাদের কথাবার্তা বুঝে কেউ বুঝবে না যে আমরা ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এটা কেউ বুঝবে। আমরা রিলেশনশিপের মধ্যে কন্টিনিউ করতেছিলাম, বাট একটা ছিল না। তো আমার স্পষ্ট মনে আছে যে 12ই সেপ্টেম্বর আমাদের স্কুল কলেজ সব খুলে দেয় করোনার পর। সে আমাকে ওই দিন রাতে 1:30টার সময় বলতেছে, তুমি কি আমার সাথে রিলেশনশিপে যাইতে চাও? আমি অবভিয়াসলি চাই। তো বলতো আচ্ছা আজকে থেকে আমরা রিলেশনশিপে। ওকে, সে সেটা বলে? ওকে, কেন বলে হুট করে এরকম কথা? আমি নিজেও জানি। আর তখন যখন যেটা মনে হয় সেটাই করে, আমি তো না বলতে পারি না, আমি সাই দেই। আমি জিজ্ঞেস করি না হুট করে আপনার কেন মনে হইলো রিলেশনশিপ আসতে যাচ্ছে। হ্যাঁ, যেটা পাও ওইটা নিয়ে হ্যাপি থাকো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ঝগড়া হইতো ছোট ছোট বিষয় নিয়ে। আমি একদিন আম্মুর সাথে কথা বলতেছিলাম রাত 3টার সময়, আমি পড়তেছিলাম তখন, কারণ তার সাথে আমার তো সম্পর্ক ভালো যাচ্ছে, সবকিছু ঠিক যাচ্ছে, আমি পড়াশোনায় ফোকাস করতেছিলাম, যেহেতু ডিসেম্বর এক্সাম, এইচএসসি এক্সাম। তো আমি লাইট জ্বালায় পড়তেছিলাম, আম্মু আসছে, যে কি করতেছি দেখতে। তো রাত 1:30টার সময় আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। তো কলটা রিসিভ করি, আম্মু বলতেছে যে কল রিসিভ করিস না, এত রাতে কে কল দিচ্ছে। বাট আমার মনে হয়েছে যদি কেউ বিপদে পড়ে বা কোনো ইমার্জেন্সি হয়, তো আমি কলটা পিক করলাম। একটা মেয়ের কণ্ঠ, বলতেছে আপনি রাফিয়া না? হ্যাঁ। আপনি কল দেন কেন? আমি দেখি কলেজে থাকি, আপনি
কল দেন, হচ্ছে ও কল কেটে দেয়, তারপর আপনি ওকে ডিস্টার্ব করেন, সমস্যা কি আপনার? আমি শকড। এমন আপনি কে? রাত 1টার সময়? হ্যাঁ, আমি বলতেছে আপনি কে? বলতেছে ওর সাথে 3 মাস যাবত আমার রিলেশন। আমি তো যা শকড, বলি রিলেশন মানে? ও তো আমার সাথে রিলেশনে আছে। বলতেছে হ্যাঁ আমি জানি ও তোমার সাথে রিলেশনে আছে, এটা জানি। তুমি এরপর থেকে নেক্সট টাইম থেকে তুমি ওর কল দিবা না, টেক্সট করবা না, যদি দেখি ফার্দার তোমার খবর আছে। আমি বলছি আমি 100 বার দেবো, কি করবে তুমি করো। সে কেটে দিয়েছে ওই পাশ থেকে ফোন। তারপর আমি কন্টিনিউয়াসলি তাকে কল দিয়ে যাই। মানে আপনার তখন বয়ফ্রেন্ড? হ্যাঁ, সে কলটা পিক করে না, আর মাথা ঘুরতেছে, লিটারেলি মনে হইতেছে যে দুনিয়াটা ঘুরতেছে আমার। এরকম এক্সপেক্ট করি নাই কখনো। তো ফোন ধরার পর আমি বললাম যে এইরকম একটা এই নাম্বার থেকে কল দিছিল লাস্টে, এত আপনি কি চিনেন? বলতেছে হ্যাঁ চিনি। বলতেছে কি হয় আপনার? বলতেছে আমি তোমাকে বলি নাই, ওর সাথে আমার লাস্ট 3 মাস যাবত সম্পর্ক, আমি তোমাকে বলি নাই, আজকে মনে হয় ও বুঝতে পারছি, এই জন্য তোমাকে কল করছে। তো আমি তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না, ইভেন তোমার সাথে কন্টাক্ট কন্টিনিউ করতে পারবো না। হুট করেই সব কিছুই ঠিক যাচ্ছে। তো আমি রাত 3টার সময় আমার বেস্ট ফ্রেন্ডকে কল দিই, আমি কালকে ঢাকা যাবো। তো বলে কেন, কি হয়েছে? সব খুলে বললাম। ওরা কখনো বোঝায় না আপনাকে যে থাম একটু রাগ, এটা কন্ট্রোল কর? কিন্তু ওরা বুঝে যে আপনাকে বলে লাভ নাই, এসব না বলে লাভ নাই। আমি যেটা বলবো সেটাই। আমরা জ্যামে আটকে গেছিলাম, তো রাত 12টার সময় আমরা ঢাকাতে পৌঁছাই। তো আমি একটা আপুর বাসায় ছিলাম। দেন সকালবেলা 10টার সময় আমরা বের হয়েছি। আমি কল দিছি যে আমি ঢাকায় আসছি, আপনি কোথায় আছেন সে বলেন, আমি আপনার সাথে দেখা করবো। তো বলছে তুমি ঢাকায় কেন? আমি বলতেছি আমার কাজ আছে আপনার সাথে, এই জন্য আমি ঢাকায় আসছি। তো বলতেছে যে আমি দেখা করতে পারবো না, আমি খালামণির বাসায়। মিথ্যা কথা বলতেছে। সে বললো যে তুমি এই রেস্টুরেন্টে আসো, আমি আসতেছি। তো তারপর যে শুনে এটা আমার সাথে প্র্যাঙ্ক করা হয়েছে। প্র্যাঙ্ক করছে? হ্যাঁ, যে আমাকে বোঝার জন্য যে আমি কি রিঅ্যাকশন দেই। তারপর মেয়েটাকে নিয়ে আসো? মেয়েটাকে সাথে আমার কথা হয়েছে। কিন্তু বলেন যে আপনি মেয়েটাকে নিয়ে আসো এখানে, আমি প্র্যাঙ্ক করছে কিনা আনছে? কথা হয়েছে, প্র্যাঙ্ক ছিল, তারা প্ল্যান করে করছে এটা। আসলে প্র্যাঙ্ক ছিল? হ্যাঁ আসলে ছিল। ওকে। আমার তখন প্রচন্ড রাগ উঠছে। ওঠার পরে বলতেছে শান্ত করলো, অনেক কিছু বুঝাই। তো ঠিক আছে আসছি, যখন থাকি 2-1 দিন আপনার সাথে ঘুরি। তো তারপরে আমি হচ্ছে পরের দিন, তো আমার এটা প্ল্যান ছিল যে আমি ঢাকা শিফট হবো। ঢাকা শিফট হওয়ার একটাই রিজন যে আমি তার কাছাকাছি থাকবো। হ্যাঁ, ঝগড়া হলে ব্লক দিয়ে দেয়, শেষ, আর কোনো যোগাযোগের কোনো ওয়ে নাই। তো তার বার্থডে ছিল, এটা কাহিনী। আমি গেছি ঢাকায় আপনার 5 অক্টোবর থেকে 9 অক্টোবর অব্দি ছিলাম। তার বার্থডে ছিল 16 অক্টোবর। আমি খুব অসুস্থ হয়ে পড়ি 12 অক্টোবর। আমাকে স্যালাইন পুশ করা হয়। আমার প্ল্যান ছিল আমি 16 অক্টোবর তাকে সারপ্রাইজ দেবো ঢাকায়, কিন্তু সামহাও আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পর আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে আবার ঢাকায় যাই 15 তারিখে রাতের বেলা। তাকে সারপ্রাইজ দেই, সে খুশি হয়েছে। ওই রাতে আবার আমরা ব্যাক করি। তারপর সে আমার কথা শোনাইতেছে যে আমি যদি আমার একটা ছেলে ফ্রেন্ডকে নিয়ে, মেয়ে ফ্রেন্ডকে নিয়ে যাই তোমার সাথে দেখা করতে, সারা রাত ছিলাম সে মেয়ের সাথে গাড়ির মধ্যে, তোমার কেমন ফিল হবে? তো আমি আমার ভুলটা বুঝতে পারছি যে যেটা কন্টিনিউ হইতেছে এটা ঠিক হইতেছে না, বা আমি বেশি পাগলামো করতেছি। তার মানে আপনি যদি একটা মানুষকে 20 কেজি ভালোবাসেন, সে মানুষ কিন্তু আপনাকে 2 কেজি ভালোবাসবে, এটা নিয়ে আমি বললাম যে আচ্ছা সরি, আর এটা নেক্সট টাইম রিপিট হবে না। সেটা নিয়ে আমার অনেক কথা শোনাইছে। আমি বারবার সরি বলছি, যত সরি বলিস সে আরো তত কথা শোনায়। আমি এক পর্যায়ে চুপ হয়ে গেছি, সরি বলা বন্ধ করে দিছি। 15 দিন কন্টিনিউয়াসলি সে আমার সাথে রুড বিহেভ করে গেছে। এই বিষয়টা নিয়ে সে আমার সাথে ব্রেকআপ করে। এটা আপনার অক্টোবরের 25 তারিখে, না 26 তারিখে। আমি 27 তারিখে আবার ঢাকায় আসি। বাসা তখন আমি চিনি, তো বাসা নিচে যে আমি কল দিই যে আপনার বাসার নিচে আপনি একটু নামছে। আমার সাথে আমার আপু ছিল, একটা আপু। তো তাকে বুঝাই যে আপনি সিলি রিজনের জন্য আপনি আমার সাথে ব্রেকআপ করবেন কেন। তো তাকে বুঝাই, অনেকক্ষণ যাবত বুঝানোর পরে ঠিক আছে করার পর তখন আপনার ইন্টারভিউ করেন? হ্যাঁ বললাম, তখন হচ্ছে অক্টোবর মাস, ডিসেম্বর এক্সাম। তো বুঝানোর পরে আমি হচ্ছে আরেকদিন স্টে করি, তারপরের দিন এক্সাম ছিল। আমি আরেকদিন স্টে করছি, এক্সাম শেষ করে তার সাথে আমি একটু টাইম স্পেন্ড করে আমি বাসায় ব্যাক করবো। এটা আমি কোনোভাবে আর আব্বুর কান থেকে ইয়ে করতে পারি নাই। আব্বু কান অব্দি চলে গেছে, আম্মু তো এতদিন জানতোই, এখন আব্বু কান অব্দি গেছে। তো আমি বাসায় ফেরার পরে এত মারে নাই আমাকে, মা ছাড়া যা করা লাগছে করছে, রুমের মধ্যে আটকায় রাখছে। হ্যাঁ, এটা আমি তার কান অব্দি পৌঁছাই নাই, স্টিল নাও যায় না। এই রেকর্ডিং যদি তার কান অব্দি যায়
তাহলে সে জানে। তাহলে সে জানবে। রুমের মধ্যে আটকায় রাখছে, ডিসেম্বর মাসে পরীক্ষা, আমার যেমনি হোক পরীক্ষা দেওয়া লাগবে, বিকজ আমি পড়াশোনা করার জন্যই আমি আগের সম্পর্ক থেকে মুভ অন করছি, ডিভোর্সটা নিচ্ছি যে আমার যাওয়া লাগবে, লাইফে কিছু করা লাগবে, পড়াশোনা ছাড়া কোনো মেয়ের গতি নাই, আমি যেটা মনে করি। আমি আব্বুকে বুঝে যাবো ভুল হয়েছে, আমি আর কোথাও যাব না, আমি ওর ছেলের সাথে কথা বলবো না। আমার কাছ থেকে ফোন 2 দিনের জন্য নিয়ে নিছিল, আমি আম্মুর ফোন দিয়ে তার সাথে কথা বলি। তারপর ডিসেম্বরে এক্সাম, আমি আব্বুকে বলছি, আম্মুকে অনেকদিন যাবত বলতেছি যে আমি কোচিং করার জন্য ঢাকায় যাবো, কোচিং করবো ফার্মগেট শাখায়। আম্মু রাজি ছিল, আব্বু কোনোভাবে আমাকে পাঠাবেন, আমি কখনোই বাইরে থাকি না, বাইরে থাকি নাই। আর আব্বু মনে করতো যে আমি বাইরে থাকলে দুষ্টমি করবো, এই জন্য রাজি হচ্ছিল না। তো আমার 5 তারিখে এক্সাম ছিল, 7 তারিখে এক্সাম ছিল। এক্সাম দেওয়ার পর আমি বাসায় বলে আমি কিন্তু যাবোই ঢাকায়, তো আব্বু কোনোভাবে পাঠাবে না। আমি বললাম তাহলে আমি এক্সাম দিব না। তো আব্বু বলছে দিস না, সেটা তোর। বাবা তো তখন জানে আপনার ঢাকায় আসার মানে কি? হ্যাঁ, আব্বু জানতো। তুই দিস না, বলতেছে এক্সাম দিবি না, দিস না, সেটা তোর সমস্যা। তো আম্মু আমাকে অনেক বুঝাইলো যে আচ্ছা আমি ম্যানেজ করবো, আমি তোমার আব্বুকে বুঝাবো, তুমি এক্সামটা দাও। এর মধ্যে ভাইয়া ইনভলভ হয়ে গেল। আব্বু ভাইকে ফোন করে বলছে, আব্বু ভাইয়া তখন ঢাকাতে? ভাইয়া ঢাকাতে। ভাইয়াকে বলছে 9টার সময়। আপনি কি ঢাকায় আসতেন, আপনার ভাইয়া জানতো না? না, ভাইয়াকে বলছে রাত 9টার সময়, ভাই 10টার বাসায় বাসে চলে আসছে। ওই তখনই আমি ভাবছি এবার আমার শেষ, আমার এক্সাম শেষ, আমার লাইফ শেষ। ভাইকে প্রচন্ড পরিমাণ ভয় পাই, প্রচন্ড গম্ভীর টাইপের, বাট একবার আগ হইলে শেষ। সকাল সারা রাত আমি ঘুমাই নাই, তাকে টেক্সট করতেছি যে আমার ভাই আসতেছে, শেষ, আমার ঢাকা যাওয়া শেষ, আমার এক্সাম দেওয়া শেষ, আমার সব শেষ। আয়সা আমাকে রুমের মধ্যে বন্দি করে রাখবে। তো বলতেছে যে তুমি তোমার সাথে আমার যা ছবি ছিল, স্মৃতি ছিল, সব ডিলিট করে দাও। তো আমি জাস্ট এটা মনে করতেছিলাম এরকম একটা কিছু আসবে, তো ডিলিট করে দাও। তো আমি তার কথার প্যাচে পইরা সব ফোন থেকে ডিলিট করে দিছি যে ভাইয়া দেখলে প্রবলেম হবে। না সে কি বোঝাচ্ছিল আপনাকে? ভাইয়া দেখলে প্রবলেম হবে, এই জন্য ডিলিট করো? হ্যাঁ। তো আমি ডিলিট করছি। ভাইয়া এসে আমার ফোন চেক করে নাই, ভাইয়া এসে জাস্ট আমার রুমের দরজাটা লাগাই দিচ্ছে। আমু ধাক্কাইতেছে, একটা লাঠি নিছে, মোটা লাঠি, এত বড়। তো বলতেছে কি হয়েছে বল, আমার যে আমার অফিস আছে, আমি সবকিছু ছাইড়ে আসলাম, তো সমস্যা কি? একবার লাইফে এত কিছু ফেস করে আসছোস, তারপরে তো শিক্ষা হয় নাই। আমি জাস্ট চুপ, আমি কোনো কথা বলতে, আমার হাত পা কাঁপতেছে লিটারালি। আম্মু জানালা দিয়ে ই করতেছে যে ওকে মেরো না, বড় হয়েছে, মাই দিয়ে কোনো লাভ হবে না, বুঝাও। তো ভাইয়া বুঝাইলো, আমাকে মারে নাই। বলতেছে ভাইয়ার কথা হইতেছে যে তুমি ঢাকায় গেলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, হ্যাঁ, আর তুমি যদি পরীক্ষা না দাও, আমি বলছি যে আমি এইচএসসি পরীক্ষা দিব না, অ্যাটেন্ড করবো না, 2টা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তাহলে তো ভুলেই যাবা তোমার ভাই না, মানে ভাই বলতে কেউ ছিল। ঢাকায় আপনি যাওয়ার জন্য তো ক্রেজি কেন? মানে তার জন্য জাস্ট মিট করবেন না, আর আশেপাশে থাকবো আমি, ঢাকায় সেটেল হওয়ার প্ল্যান। বাট পরীক্ষা তো আপনি দিচ্ছেন তখন কলেজে? হ্যাঁ। পরীক্ষাটা দিয়ে আপনি ঢাকায় আসবেন? হ্যাঁ। তো তার আগে আপনি ঢাকায় তার আগে বলে দিচ্ছে যে আমার ঢাকা পাঠাবে না। ও তার আগে বলে দিচ্ছে ঢাকা পাঠাবে না? হ্যাঁ, এই জন্য আমার এত ক্রেজিনেস। ওকে। তো ভাইয়া অনেকক্ষণ যাবত বলতেছে তোর হচ্ছে ছোট থেকে বেসিক জিনিসটা নাই, তোর পড়াশোনা হবে না, তুই একটা কাজ কর। ভাইয়া আবার সিএসসি সাবজেক্টে পড়তো, ভাইয়া হচ্ছে অনেক ভালো প্রোগ্রামার, আমি তোকে একটা ল্যাপটপ কিনে দিচ্ছি, তুই এই লাইনে চলে আয়, আমি তোকে কাজ দিব, তুই মান্থলি 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করতে পারবি ঘরে বসে। হ্যাঁ। তো আমি বললাম এটা কোনো কথা, আমি পড়াশোনা করবো না। বলতেছে এই পরীক্ষা দেওয়ার পর আর কোনো কাজ নাই। তো এটা একটা অপশন, আর একটা অপশন হচ্ছে তুই বাসা থেকে পাবলিকের জন্য প্রিপারেশন নিয়ে তুই যে কোনো একটা ভার্সিটিতে যদি ওয়েটিং লিস্টেও থাকিস, আমি তোকে কথা দিচ্ছি আমি পরের বছর তোকে ঢাকায় নিয়ে কোচিং করাবো। তো অলরেডি আমার 1 বছর কিন্তু গেছে এইদিকে, আমি আর চাচ্ছি না আমার 1 বছর গ্যাপ যাক। আমি বলতেছি যে ভাই এটা আমার পক্ষে পসিবল না,